বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরিয়া কলেজ আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ইনকাম কনসেপ্ট বা আয় ধারণা নিয়ে। এই আলোচনা থাকবে যে ইনকাম কাকে বলে বা আয় কাকে বলে, আয়ের বৈশিষ্ট্য কী, আয়ের কী কী তথ্য আছে, অর্থনীতিতে আয় কাকে বলে, অ্যাকাউন্টিং আয় কাকে বলে এবং এই দুই আয়ের পার্থক্য কী, তারপর যে হিক্সের আয় তথ্য, এটা আমরা কি বলবো আজকে আলোচনা করব। তারপরে মূলধন সংরক্ষণ কিভাবে হবে, মূলধন গঠন কিভাবে হবে, এইসব নিয়ে আজকে আমরা কথা বলব। তো চলো আজকে আমরা আলোচনায় ফিরে যাই। প্রথম কথা হচ্ছে যে আয় কাকে বলে বা ইনকাম কাকে বলে। হিসাব রক্ষণের একটা মৌলিক কাজ হলো প্রতিষ্ঠানের আয় নির্ণয় করা। সঠিক আয় নিরূপণের উপর আসলে প্রতিষ্ঠানে অনেক কিছু নির্ভর করে। তাহলে আয় বলতে কী বোঝায়, এটা নিয়ে অর্থনীতিবিদ এবং হিসাব বিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। প্রথমত, অর্থনীতির দৃষ্টিভঙ্গিতে আয় হচ্ছে একজন কর্মচারী তার মাসিক বেতনকে আয় বলতে পারে, আবার সপ্তাহ শেষে যে বেনিফিট পাবে পুরোটাকেই কী করতে পারে, আয় বলতে পারে। তাহলে এখানে কিন্তু হিসাব বিজ্ঞানে আয় ধারণা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের রাজস্ব প্রাপ্তি বা প্রাপ্যগুলোকে ওই সময়ের রাজস্ব জাতীয় ব্যয়গুলো এবং ক্ষতিগুলো বাদ দেওয়ার পর যা থাকে তাই হচ্ছে হিসাব বিজ্ঞানে আয়। অর্থাৎ প্রাপ্ত রেভিনিউ বিবেচনা করতে হবে, অতিবাহিত ব্যয় বিবেচনা করতে হবে, সম্পদ বিক্রয় বা বিনিময়ের লাভ ক্ষতি বিবেচনা করতে হবে। তাহলে আয় হতে গেলে দুইটা শর্ত পূরণ হওয়া দরকার। একটা হচ্ছে আর্থিক অবস্থা অটুট রাখা, দ্বিতীয়ত হচ্ছে সচ্ছলতা অটুট রাখার পর সবচেয়ে বেশি যে পরিমাণ মূল্য ভোগ করা যেতে পারে তার পরিমাণ হচ্ছে আয়। তাহলে হিসাব বিজ্ঞানের আয় হচ্ছে এই। হিসাব বিজ্ঞানের আয়ের বৈশিষ্ট্য হচ্ছে 7টা। একটা হচ্ছে প্রাপ্তি হতে খরচের সমন্বয়ের কর হিসাব বিজ্ঞান সংক্রান্ত আয়ের প্রধান বৈশিষ্ট্য। ব্যবসায়িক লেনদেনের ভিত্তিতে এরূপ আয় নিরূপিত হয়। আয় পরিমাপকালে রক্ষণশীলতা নীতি অনুসরণ করতে হয়। চলমান ব্যবসার ধারণা ব্যবহারপূর্ব হিসাব বিজ্ঞানে আয় নিরূপণ করা হয়। বেষ্টিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য এরূপ আয় নির্ণয় করা হয়। হিসাব বিজ্ঞানে আয় নিরূপণের সময় মূল্যস্তর সংশোধন করা হয় না এবং হিসাব বিজ্ঞানের রাজস্ব আদায়করণ ধারণার উপর ভিত্তি করে এরূপ আয় হয়। তাহলে এটার সমালোচনা আছে 5টা। একটা হচ্ছে স্পষ্ট ধারণার অভাব আছে, তথ্য উপস্থাপনে অসঙ্গতি আছে, ভবিষ্যৎ মুনাফা উপস্থাপনে ব্যর্থ হয়, অর্থের সময় মূল্য বিবেচনা করে না, আর অতীত ব্যয়ভিত্তিক ধারণার অনুপযোগিতা। তারপর এটার প্রয়োজন আছে 8টা। প্রথমটি হচ্ছে দক্ষতার পরিমাপ, গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ, মূলধন ও আয়ের পৃথকীকরণ, বিনিয়োগ সিদ্ধান্ত, করদায় নির্ধারণ, লভ্যাংশ নীতি, সুনামের মূল্যায়ন এবং বাজেট প্রস্তুতি। এটা গেল অ্যাকাউন্টিংয়ের আয়। এবার ইকোনমিক্সের আয় হচ্ছে একটু ভিন্ন। আরবিং ফিশার যেমন বলছে, সেবার সাহায্যে যে ঘটনা উদ্ভব হয় বা যে ঘটনাকে এড়ানো হয় উহার আর্থিক মূল্যকে আয় বলে। অর্থাৎ অর্থনীতিতে শুধুমাত্র মালিকদের আয় জন্য অর্জিত হয় না, অন্যান্য যারা আছে ভূমি, শ্রম, কাঁচামাল প্রভৃতি উপাদান সরবরাহ করে তারাও আয় ভোগ করে থাকে আর কি। তাহলে আর.এম. হেগ বলছে, দুটি সময়বিন্দুর মধ্যে একজনের টাকার অঙ্কে যে অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পায় তাই হইল আয়। তাহলে এখন কিন্তু এই অর্থনৈতিক আয় এবং হিসাব আয়ের কিন্তু ডিফারেন্সের ধারণা আছে। তার মধ্যে সংজ্ঞাগত পার্থক্য হচ্ছে এই যে প্রাপ্তি থেকে খরচ সমন্বয় করে যা থাকে তাই হচ্ছে হিসাব বিজ্ঞানের আয়, আর অর্থনীতিতে আয় হচ্ছে ভোগ করে যে মানসিক তৃপ্তি লাভ করা যায় তাই হচ্ছে অর্থনীতির আয়। আর 2 নম্বর আওতাতে হিসাব বিজ্ঞানের আয়ের আওতা সীমিত, অর্থনীতির আয়ের আওতা ব্যাপক। প্রামাণ্য দলিল, হিসাব বিজ্ঞানের প্রামাণ্য দলিলের উপর লেখা হয়, আর অর্থনৈতিক আয়টা ভবিষ্যৎ সম্ভাবনাকে বিবেচনা করা হয়। তো এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই দুটার মধ্যে কী আছে, পার্থক্য আছে। এই পার্থক্যগুলো তোমাদের জানতে হবে। আর অর্থনীতিতে দৃষ্টিকোণ থেকে নিরূপিত আয়ের বৈশিষ্ট্য আছে 10টা। একটা হচ্ছে আয় হলো অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ হতে সৃষ্টি হতে তৃপ্তি প্রবাহ। 2 হচ্ছে ব্যক্তি শ্রেণী বা গোটা সমাজের সকলের আয় অর্থনীতিবিদগণের আয়ের ধারণার অন্তর্ভুক্ত। অর্থনীতিবিদরা আয় নির্বাচনে ব্যক্তিগত বিচার বিবেচনাকে প্রাধান্য দেন।
অর্থনীতিবিদরা আয় নিরূপণে ভবিষ্যৎ সম্ভাবনাকে বিবেচনা করেন। এক্ষেত্রে আয় নিরূপণে ভবিষ্যতের প্রতিষ্ঠানকে বার্ষিক ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এরূপ আয় নিরূপণকালে সম্পত্তি ও দায়ের বাজার মূল্যকে বিবেচনা করা হয়। অর্থনীতিতে আয় মুদ্রামানের পরবর্তী মূল্যকে প্রাধান্য দেয়। সমষ্টি পর্যায়ে অর্থনৈতিক আয় বিবেচনা করা হয়। অর্থনৈতিক আয় নিরূপণে উদারনীতি অনুসরণ করা হয়। শুধুমাত্র আর্থিক আয়কে বিবেচনা না করে প্রকৃত আয়কে অর্থনীতিতে বিবেচনা করা হয়। এখন প্রশ্ন হচ্ছে হিসাব বিজ্ঞানের আয়ের যে পরিমাণ, এটার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে ব্যালেন্স শিট অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে লেনদেন অ্যাপ্রোচ আর কি। ব্যালেন্স শিট অ্যাপ্রোচ হচ্ছে কোনো নির্দিষ্ট সময়কালে নিজ সম্পদে যে বৃদ্ধি হয় তাকেই মুনাফা বা আয় বলে। যে পদ্ধতিতে একটা নির্দিষ্ট হিসাব বছরের মধ্যে প্রতিষ্ঠানের নিজ সম্পদের আয় নিজ সম্পদের হ্রাস বৃদ্ধির মাধ্যমে আয় নির্ণয় করা হয় তাকে বলা হয় স্থিতিপত্র পদ্ধতি। এই পদ্ধতিতে বছরের প্রথমে মোট সম্পত্তি থেকে মোট বহির্দায় বাদ দিয়ে নিজ সম্পত্তি নির্ণয় করা হয়। অনুরূপভাবে বছরের শেষেও একই কাজ করা হয়। আর শেষে নিজ সম্পদ হতে বছরের প্রথম নিজ সম্পদ বাদ দিলেই আয় নিরূপিত হয়। এর সুবিধা আছে তিনটা। একটা হচ্ছে হিসাব রক্ষণ সহজ, ছোট প্রতিষ্ঠানে ব্যবহার করা যায়, মূলধনের পরিমাণ অক্ষুণ্ণ থাকে। অসুবিধা আছে 7টা। একটা হলো অবৈজ্ঞানিক পদ্ধতি, মোট লাভ নির্ণয় করা যায় না, সমাপনী মজুত পণ্যের মূল্যায়নে অসুবিধা হয়, প্রয়োজনীয় তথ্য সরবরাহে অক্ষম হয়, দক্ষতা পরিমাপে সাহায্য করে না, পরোক্ষ ধরনের দফাগুলোর উপর নিয়ন্ত্রণ অসম্ভব হয়, সম্পত্তির মূল্য নির্ধারণের সমস্যা হয়। আর এটা হচ্ছে লেনদেন পদ্ধতি। লেনদেন পদ্ধতি হচ্ছে প্রতিষ্ঠানের সব লেনদেন দ্বারা ব্যবসার সম্পত্তি ও দায়ের পরিবর্তন ঘটে। এগুলিকে দুই ভাগে ভাগ করছে, একটা আভ্যন্তরীণ লেনদেন আর একটা হলো বাহ্যিক লেনদেন। আর এই পরিমাণ এই দুই ধরনের লেনদেনই বিচার করা হয়। এই পদ্ধতি অনুযায়ী কোনো একটা নির্দিষ্ট হিসাবকালে একটি প্রতিষ্ঠান যে লেনদেনগুলো ঘটেছে সেগুলো এমনভাবে শ্রেণী বিভাজন লিপিবদ্ধ করা হয় যাতে আয় মৌলিকভাবের জন্য 3টি বিষয় বিবেচনা করতে হয়। একটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে আয় ও লাভের শনাক্তকরণ ও পরিমাপ করা, সেই নির্দিষ্ট সময়কালের মধ্যে সব অতিবাহিত ব্যয় ও ক্ষতির শনাক্তকরণ করা, মোট আদায়কৃত লাভ বা আয়ের যোগফল থেকে অতিবাহিত ব্যয় বা ক্ষতির যোগফল বিয়োগ করা। এই পদ্ধতিতে একটা সমীকরণও আছে, আই সমান সমান R+G - E+L। মানে আই হচ্ছে ইনকাম, আর হচ্ছে রেভিনিউ, জিতে হচ্ছে গেইন, ইতে হচ্ছে এক্সপেন্স, এল হচ্ছে লস। লেনদেন পদ্ধতির সুবিধা আছে 8টা। একটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, এটা লেনদেনের বিশ্লেষণ করে, ব্যবসায়িক আয় অব্যবসায়িক আয় পৃথক করে, লেনদেনের পৃথক করে, তুলনামূলক বিশ্লেষণ করে, দক্ষতার পরিমাপ করা যায়, সমাপনী মজুত পণ্যের মূল্যায়ন হয় এবং সঠিকতা আছে। আর এটার অসুবিধা হচ্ছে এই ব্যক্তিগত প্রভাব পড়ে, বিলকরণের সমস্যা হয়, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, আয় নির্ণয় আন্তঃলেনদেনের প্রভাব হয় এবং এটা ব্যয়বহুল। এই দুইটা পদ্ধতির পার্থক্য কিন্তু তোমাদের অবশ্যই শিখতে হবে। তারপরে আমরা শিখব হিক্সের আয় তথ্য। জন রিচার্ড হিক্স আধুনিক অর্থনীতির আয় তথ্যের জনক। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে তিনি আয় বিশ্লেষণ করেছেন। ব্যবসার আয় পরিমাপের জন্য তার ইনকাম থিওরি বিশাল জনপ্রিয়তা পেয়েছে বিশ্বব্যাপী। তিনি 1939 সালে ভ্যালু অ্যান্ড ক্যাপিটাল বইতে আয়ের সংজ্ঞা, আয়ের বৈশিষ্ট্য, আয়ের পরিমাপ ইত্যাদি বর্ণনা করছেন। অ্যাকাউন্টিং থিওরির কেন্দ্রীয় অংশ হলো আয় নির্ধারণ, আর এই আয় নির্ধারণের জন্য হিক্স উদ্ভাবিত ইনকাম থিওরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হিক্স বলছে একজন ব্যক্তি এক সপ্তাহে যতটুকু ভোগ করতে পারে এবং এক সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত আয়ের যতটুকু প্রত্যাশিত অবশিষ্ট থাকে তাই হলো তার প্রকৃত আয়। হিক্স দুইটা কার্যাবলীর কথা বলছে, একটা হলো নিশ্চল অর্থনীতি, একটা হলো গতিশীল অর্থনীতি। বাস্তব জীবনে আয় নির্ধারণের উদ্দেশ্য হলো মানুষকে সেই অর্থের পরিমাণ সম্বন্ধে নির্দেশনা দেওয়া যে পরিমাণ অর্থ মানুষ ভোগ করে তাদেরকে অসচ্ছল না করে ফেলে। হিক্সের তথ্যের মূল বৈশিষ্ট্য হলো 3টা। একটা আয়ের স্থির অবস্থা, আয়ের গতিশীলতা আর বাস্তব বিষয় সম্পর্কিত। আর হিক্সের 3 প্রকার আয় তত্ত্ব আছে। একটা হচ্ছে আয় 1, আয় 2 এবং আয় 3। মূলধন মূল্য অক্ষত রেখে একটা নির্দিষ্ট হিসাবকালে সর্বোচ্চ অর্থ খরচকে সর্বোচ্চ সম্ভাব্য আয় প্রাপ্তি হয়। আর একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অর্থ ব্যয় করে এবং প্রত্যাশিত সপ্তাহের একই পরিমাণ অর্থ ব্যয় করতে সমর্থ হবে
আয় অর্জনের প্রত্যাশা। আর ইনকাম 3 হচ্ছে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান এক সপ্তাহের সর্বোচ্চ পরিমাণ অর্থ ব্যয় করে এবং প্রকৃত অর্থে প্রত্যাশিত আয় করে থাকে। আর মূলধন ধারণায় হিসাব বিজ্ঞান এবং অর্থনীতিতে পার্থক্য আছে। হিসাব বিজ্ঞান হচ্ছে সাধারণভাবে নগদ অর্থকে মূলধন বলে বিবেচনা করা হয়, আর ব্যবসায় মোট সম্পত্তি থেকে মোট বহির্দায় বাদ দিলে যা থাকে তাই হচ্ছে মালিকের মূলধন। ঋণ মূলধন, বস্তুগত মূলধন, মালিকের মূলধন ইত্যাদি নামেও অভিহিত করা হয়। শেয়ার মূলধন এনে বাইর করতে হয়। আর অর্থনীতিতে মূলধন হচ্ছে অর্থকে মূলধন বলা হয় না। অর্থনীতিতে মূলধন হলো ভবিষ্যৎ সম্পদ সৃষ্টির উদ্দেশ্যে অতীত শ্রমের সঞ্চিত ফল। উৎপাদন করার কাজে লাগবে এমন উদ্দেশ্য তৈরি করা সম্পদকে অর্থনীতিতে মূলধন বলা হয়। হ্যাঁ, তাহলে সব সম্পদের মজুদকে অর্থনীতিতে মূলধন বলে না। যে সম্পদ মানুষের তৈরি নয়, যেমন জমি, তা অর্থনীতিতে মূলধন নয় আর কি। তাহলে হিসাব বিজ্ঞানে মূলধন অর্থ উপার্জনের উদ্দেশ্যে বিনিয়োগ হয়, কিন্তু অর্থনীতিতে সম্পদ অর্জনের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগ করা হয়। মোট কথা অর্থনীতি মূলধনের উদ্দেশ্য দুইটা। এক হলো মূলধন অতীত শ্রমের ফল, আর এটা মূলধন নতুন দ্রব্য বা সেবা উৎপাদন কাজে ব্যবহৃত হয়। তো তোমাদের হিসাব বিজ্ঞান এবং অর্থনীতিতে মূলধনের যে পার্থক্য সেটা অবশ্যই কী করতে হবে, পড়া থাকতে হবে। আর মূলধনের জন্য যেটা লাগবে, যে মূলধনের শ্রেণী বিভাগ, যে অর্থনৈতিক মূলধন, হিসাব সম্পর্কিত মূলধন, মানুষ্য মূলধন। হিসাব সম্পর্কিত মূলধন হলো উৎস বা মালিকানার দিক থেকে দুই প্রকার, নিজস্ব মূলধন আর ধার করা মূলধন। আর ব্যবহারের দিক থেকে চলতি মূলধন বা স্থায়ী মূলধন। আর মূলধন পরিমাপের পদ্ধতি আছে, মোট সম্পত্তি পদ্ধতি, আর আছে মালিকানা তহবিল পদ্ধতি, আর হচ্ছে মালিকানা ঋণ করা মূলধন পদ্ধতি, আর স্থায়ী ও চলতি মূলধন পদ্ধতি। আর মূলধন এবং আয়ের পার্থক্য তোমাদের কী করতে হবে, শিখতে হবে, যে মূলধন কোনটা, আয় কোনটা। তারপরে মূলধন সংরক্ষণ করতে হয় কীভাবে, মূলধনের বস্তুগত ধারণায় মূলধন সংরক্ষণের জন্য লিখিত মূল্য সংরক্ষণ করা যায়, প্রকৃত মূল্য সংরক্ষণ করা যায়, আর ব্যবসায়িক কার্যক্রমের স্তর অক্ষুণ্ণ রেখেও কী করা যায়, সংরক্ষণ করা যায়। আর মূলধন কিভাবে গঠিত হবে, 3 রঙের মূলধন আছে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। এই মূলধন গঠনের জন্য আমাদের কিন্তু মেইন সোর্স হচ্ছে মালিক নিজে দিতে পারে, ধার করা মূলধন, এবং অন্যান্য এজেন্সি থেকে ধার করা এবং নিজস্ব মূলধন আর কি। নিজস্ব মূলধনটা আবার 2 প্রকার হতে পারে, একটা শেয়ার মূলধন আর একটা অগ্রাধিকার শেয়ার মূলধন। তার রেভিনিউ বা আয় হচ্ছে, আমাদের এটা জানতে হবে যে রেভিনিউ বা আয় হলো যে একটা কাজ করে বা সেবা দিয়ে যেই টাকাটা পাওয়া যায় সেটাই হচ্ছে রেভিনিউ বা আয়। আরও এই চ্যাপ্টারে যেটা প্রয়োজন হবে তোমাদের সেটা হচ্ছে নিজস্ব বা মালিকা মূলধন কি, মালিক যে মূলধনটা আনে সেটাই কি মালিকের মূলধন। তারপরে মূলধন গঠন, তাহলে একটা সকল প্রতিষ্ঠানের মূলধন গঠন সংরক্ষণ করা প্রয়োজন। আর অর্থনীতিতে মনে করা হয় যে মূলধন সংরক্ষণ করা, মূলধন পুনরুদ্ধার করা, আর মূলধন গঠন দ্বারা অতিরিক্ত মূলধন অর্থনীতিতে বোঝায় আর কি। আর রাজস্ব বলতে একটা নির্দিষ্ট হিসাবকাল ধরে কোনো প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য বা ক্রয় করা পণ্য বিক্রয় করে অথবা সেবামূলক প্রতিষ্ঠানের সেবা প্রদান করে গ্রাহকের কাছ থেকে যে পরিমাণ টাকা পায় তাকেই আমরা বলবো রাজস্ব। এই ছিল আজকের আলোচনা। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে কোনো আলোচনায়, তোমরা পরবর্তীতে আমার সাথে সলভ করে নিবা। সবাই ভালো থাকো এবং এই করোনাকালে ঘরেই থাকো, বাইরে না যেয়ে নিজেরা পড়াশোনার মধ্যে অতিবাহিত করো। এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।